তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হয় সেটা তোমরা বুঝে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে? ভারত একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই ভারতের রাজনীতি ও অর্থনীতির গতি প্রকৃতি বহুলাংশে কৃষকদের অবস্থার ওপর নির্ভর করে। স্বাধীনতার পরবর্তী সময়ে এবং বিশেষ করে 1991 সালে নয়া উদারনৈতিক অর্থনৈতিক সংস্কারের পর থেকে কৃষকদের অধিকার ও আর্থসামাজিক স্বার্থ রক্ষার্থে কৃষক সংগঠনের নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ভারতীয় কিষাণ ইউনিয়ন, সারা ভারত কিষাণ সভা প্রভৃতি ভারতীয় রাজনীতিতে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করেছে। সমকালীন রাজনীতিতে এই সংগঠনগুলি কেবল কৃষকদের কণ্ঠস্বরই নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম রক্ষা কবচ। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা। এখানে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট আছে দেখো, সরকারের কৃষিনীতি নির্ধারণে প্রভাব ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কৃষক সংগঠনগুলি সরকারের যে কোনো কৃষি বা অর্থনৈতিক নীতির ওপরে প্রভাব বিস্তার করতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা একটি রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করে সরকারের কাছে নিজের দাবি দাওয়া পেশ করে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনিভাবে সুনিশ্চিত করা, সারের ওপর ভর্তুকি বজায় রাখা, বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া এবং খরা বন্যার মতো পরিস্থিতিতে কৃষি ঋণ মুকুব করার জন্য তারা সরকারের ওপর নিরন্তর চাপ সৃষ্টি করে। তারপরে কি বলা হচ্ছে? নির্বাচনী রাজনীতি ও ভোট ব্যাংকের প্রভাব বিস্তার। এখানে কি বলা হচ্ছে? নির্বাচনী রাজনীতি ও ভোট ব্যাংকের প্রভাব বিস্তার। ভারতীয় রাজনীতিতে কৃষকরা একটি বৃহত্তর এবং নির্ণায়ক ভোট ব্যাংক। কৃষক সংগঠনগুলি সরাসরি দলীয় রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ না করলেও কোনো রাজনৈতিক দল কৃষকদের স্বার্থের অনুকূলে কাজ করছে তার উপর ভিত্তি করে তারা নির্বাচনে ফলাফলকে গভীরভাবে প্রভাবিত করতে সক্ষম। উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো জায়গাগুলোতে কৃষক সংগঠনগুলির সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলির পক্ষে নির্বাচনে জয়লাভ করা প্রায় অসম্ভব। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে গণ আন্দোলন ও জনমত গঠন। এই পয়েন্টটা এবারে দেখো, নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য কৃষক সংগঠনগুলি প্রায়শই বৃহত্তর গণ আন্দোলনের পথ বেছে নেয়, যা দেশের রাজনীতিতে গভীর আলোড়ন সৃষ্টি করে। ধর্মঘট, রেল রোকো, রাস্তা অবরোধ বা সংসদ অভিযানের মতো কর্মসূচির মাধ্যমে তারা জনমত গঠন করে। এর সবচেয়ে বড় ও সাম্প্রতিক উদাহরণ হলো 2020-21 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলন, যেখানে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত সরকার 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হন। তারপর হচ্ছে কি পরের পয়েন্ট, কৃষকদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও কৃষি সংকটের প্রতিবাদ। বিশ্বায়নের যুগে বহুজাতিক কর্পোরেশনগুলির আধিপত্য এবং কৃষিক্ষেত্রে বেসরকারীকরণের অগ্রাসন থেকে দেশীয় কৃষকদের বাঁচানোর জন্য এই সংগঠনগুলি নিরন্তর সংগ্রাম করে চলেছে। ভারতে কৃষকদের আত্মহত্যার মতো গভীর আর্থসামাজিক সংকটের মূল কারণগুলি জাতীয় স্তরে তুলে ধরে তারা রাষ্ট্রকে তার দায়িত্ব পালনে বাধ্য করার চেষ্টা করে। তারপরে কি জোট গঠন ও জাতীয় স্তরের সমন্বয় সাধন। এই পয়েন্টটা এবারে দেখো কি বলা হচ্ছে। সমকালীন রাজনীতিতে সংগঠনগুলির একটি বড় সাফল্য হলো তাদের জোটবদ্ধতা। বর্তমানে
তারা আর কেবল আঞ্চলিক স্তরে বা নির্দিষ্ট কোনো ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। মতাদর্শ বা দলীয় রাজনৈতিক পার্থক্য সরিয়ে রেখে বিভিন্ন রাজ্যের ছোট বড় সংগঠনগুলির ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্তরে সমন্বয় সাধন করছে। এর ফলে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো কৃষক বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে তারা একটি অখণ্ড ও শক্তিশালী বিরোধী স্তর হিসাবে কাজ করতে পারছে। এবার উপসংহার দিয়ে শেষ করতে হবে। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনৈতিক কাঠামোর উপস্থিতি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। স্বাধীনতা লাভের পর প্রথম কয়েক দশক জাতীয় দলগুলি বিশেষত কংগ্রেসের একাধিপত্য থাকলেও 60-এর দশকের শেষভাগ থেকে আঞ্চলিক দলগুলির উত্থান শুরু হয়। 90-এর দশক থেকে ভারতের রাজনীতিতে এবং জোট সরকার গঠনে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি এক অপরিহার্য শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশ করে। এবার আছে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ। এখানে প্রধানত 6টা কারণ এখানে দেখানো হয়েছে। এই কারণগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, তো এখানে প্রথম পয়েন্ট কি? ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য। ভারত চরম বৈচিত্র্যময় এক দেশ। বিভিন্ন দেশের এবং অঞ্চলের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। জাতীয় দলগুলি অনেক সময় বৃহত্তর জাতীয় স্বার্থের কথা ভাবতে গিয়ে স্থানীয় স্তরে এই সংস্কৃতির আবেগ ও ভাষাগত স্বাতন্ত্র্যতা রক্ষায় ব্যর্থ হয়। এর ফলে নিজেদের ভাষা সংস্কৃতি রক্ষার তাগিদে আঞ্চলিক দলগুলির উদ্ভব ঘটে। যেমন তামিলনাড়ুতে ডিএমকে বা অন্ধ্রপ্রদেশে দেখো টিডিপি। টিডিপি। তারপর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য ও আঞ্চলিক অনগ্রসরতা। এখানে কি বলা হচ্ছে দেখো, সুষম অর্থনৈতিক উন্নয়নের অভাব এবং তীব্র আঞ্চলিক বৈষম্য আঞ্চলিক দল গঠনের অন্যতম প্রধান কারণ। অনেক সময় কেন্দ্র সরকারের নীতি ও পরিকল্পনায় নির্দিষ্ট কিছু অঞ্চল অবহেলিত হয়। এই বঞ্চনা ও অর্থনৈতিক অনগ্রসরতার ক্ষোভ থেকেই আঞ্চলিক মানুষের আর্থসামাজিক উন্নয়নের দাবিতে আঞ্চলিক দলের জন্ম হয়। ঝাড়খণ্ডের দেখো জেএমএ বা আসামের আসামের আগফ এর প্রকৃষ্ট উদাহরণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, জাতীয় দলগুলির কেন্দ্রীকরণ নীতি। এখানে কি বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলগুলির মধ্যে বিশেষত কংগ্রেসের ভেতরে চরম কেন্দ্রীকরণ এবং হাইকমান্ড সংস্কৃতির প্রবণতা দেখা গেছে। এর ফলে রাজ্যের স্থানীয় নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। ক্ষুব্ধ উপেক্ষিত রাজ্য স্তরের নেতারা অনেক সময় মূল দল থেকে বেরিয়ে নিজস্ব আঞ্চলিক দল গঠন করেছে। তৃণমূল কংগ্রেস বা দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, তৃণমূল কংগ্রেস এইভাবে গঠিত হয়েছে। এবারে পরের পয়েন্ট হচ্ছে অধিক স্বায়ত্তশাসনের দাবি। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলেও ক্ষমতার পাল্লা কেন্দ্রের দিকেই ভারী। অনেক সময় কেন্দ্র সরকার রাজ্যগুলির ওপর রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে। বিশেষত 356 নম্বর ধারার অপপ্রয়োগ রাজ্যগুলিকে ক্ষুব্ধ করেছে। কেন্দ্রের এই আধিপত্য রুখতে এবং রাজ্যের জন্য অধিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন আঞ্চলিক দলের উৎপত্তি হয়েছে। পাঞ্জাবের হচ্ছে শিরোমণি আকালি দল, জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স এই দাবির ভিত্তিতেই শক্তিশালী হয়। তারপর হচ্ছে জাতি ও সম্প্রদায় ভিত্তিক মেরুকরণ। ভারতীয় সমাজে জাতি, ধর্ম ও সম্প্রদায়ের প্রভাব অনস্বীকার্য। অনেক সময় নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের স্বার্থ রক্ষার্থে এবং তাদের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আঞ্চলিক দলের
উদ্ভব ঘটে। উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যে বিভিন্ন দল নির্দিষ্ট সামাজিক সমীকরণ, যেমন দলিত, তারপরে হচ্ছে অনগ্রসর শ্রেণী বা সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে শক্তিশালী আঞ্চলিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। বহুজন সমাজ পার্টি বা সমাজবাদী পার্টি এই ধারণার ফসল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে দেখো ক্যারিসমাটিক আঞ্চলিক নেতার উত্থান। ক্যারিসমাটিক আঞ্চলিক নেতার উত্থান, এখানে কি বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে জাতীয় স্তরে প্রভাবশালী নেতার অভাব এবং রাজ্য স্তরে অত্যন্ত জনপ্রিয় ক্যারিসমেটিক নেতার উপস্থিতি আঞ্চলিক দলের জন্ম দেয়। এই নেতারা স্থানীয় মানুষের ভাষা বোঝেন এবং তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন, যা দিল্লি কেন্দ্রিক নেতারা অনেক সময় পারেন না। এই ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর ভিত্তি করেই অনেক আঞ্চলিক দল প্রতিষ্ঠিত ও বিকশিত হয়েছে। তারপর উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে।